মার্কিন ইসরায়েলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। হামলায় খামিনির মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূ মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। খামিনির নিজ কার্যালয়ে তিনি নিহত হন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী অভিযানের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেল আবিবেও। ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানা গেছে। খামিনি হত্যার পর পাল্টা জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এদিকে ইরান সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। অন্যদিকে ইরান নিরস্ত্র না হলে প্রয়োজনে আরও বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সন্ধ্যায় পাওয়া খবরে জানা গেছে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন এক বাংলাদেশি সহ 3 জন। বাকি 2 জনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। দর্শক, এই মুহূর্তে কুয়েত থেকে উপসাগরীয় যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আলামিন রানা। উপসাগরীয় এলাকা চলমান যুদ্ধ পরিস্থিতিতে শনিবার ইফতার আগ মুহূর্তে কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় 4 জন বাংলাদেশি কর্মী আহত হন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে ড্রোন হামলায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আজ সকাল থেকে সাইরেনের শব্দ আরও ঘন ঘন শোনা গেল। বর্তমানে কুয়েতের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনজীবন ও কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং কোথাও বড় ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে স্কুল কলেজ বন্ধ রয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব বা বিভ্রান্ত তথ্য ছড়িয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এদিকে শনিবার কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় অন্তত 12 জন বিভিন্ন দেশের প্রবাসী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুয়েতের প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে আহত নাগরিক ও প্রবাসীদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। সর্বোপরি বলা যায় বর্তমানে কুয়েতের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুয়েত সিভিল অ্যাভিয়েশন বিশেষজ্ঞ দল ক্ষয়ক্ষতি নিপরণ করে দ্রুত মেরামতের কাজ চালাচ্ছে। বিমানবন্দর এলাকা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ। আটকে পড়া যাত্রীদের জন্য আবাসন ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের সংস্কারের কাজ শেষ হলেই দ্রুত স্বাভাবিক হতে পারে বিমান চলাচল। এই ছিল আমার কাছে কুয়েত থেকে চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ খবর। রানা, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেছেন। সরকারি বার্তা সংস্থা ইরনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দীর্ঘ 37 বছর শাসন করা এক নেতাকে হারালেন ইরান। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ফেব্রুয়ারির শেষ রাত, হঠাৎ করেই কেঁপে ওঠে তেহরান। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। ভোর হতেই আসে আরও ভয়াবহ খবর। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানীর উত্তর পূর্ব আকাশ লাল হয়ে ওঠে বিস্ফোরণের আগুনে। মানুষের চোখে আতঙ্ক, কানে ভেসে আসে সাইরেনের শব্দ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় মার্কিন ইসরায়েলি যৌথ হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই হামলাতেই প্রাণ হারান দেশের সর্বোচ্চ নেতা। 1939 সালে মাসাদে জন্ম নেয়া আলী খামেনি দীর্ঘ 37 বছর ধরে শাসন করেছেন দেশ। 1962 সালে খামেনি আন্দোলনে যোগ দিয়ে শুরু করে তার রাজনৈতিক যাত্রা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি হয়ে ওঠেন রাষ্ট্রের কেন্দ্রীয় শক্তি। 1989 সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের রাজনীতি, সামরিক বাহিনী, পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান নেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান ছিল বরাবরই স্পষ্ট।
খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। শোকের কালো ছায়ায় ঢেকে গেছে তেহরান। এক অধ্যায়ের অবসান আর অনিশ্চয়তার পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। তামান্না সাদিকা, মাই টিভি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 54টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি। শুধু একদিনে 27টি ফ্লাইটের প্রায় 10,000 যাত্রীর বিদেশ যাত্রা বাতিল হয়েছে। আটকে পড়া যাত্রীদের সহায়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অস্থায়ী থাকার ব্যবস্থা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এয়ারলাইন্সগুলো নতুন শিডিউল জানাবে বলে জানিয়েছে। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে শনিবার স্থগিত হওয়া 2টি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। শনিবার বাতিল হওয়া সৌদি আরবগামী ফ্লাইটগুলি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে সংযুক্ত আরব আমিরাতগামী বিমানের বিষয়ে এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময় ইউএস বাংলার ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ইরান ইসরায়েল যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ফ্লাইট বাতিলে বিমানবন্দরে আটকে পড়া প্রায় 850 যাত্রীকে যাত্রী যাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ভোগান্তির অন্ত নেই মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, রোববারের জন্য 7টি আগমনী ও 3টি বহির্গমন ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147 ঢাকা চট্টগ্রাম দুবাই এবং BG-151 ঢাকা চট্টগ্রাম শারজাহ রুট। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্স এর ঢাকা চট্টগ্রাম দোহা ফ্লাইটও বাতিল করা হয়েছে। আগমনী ফ্লাইটের মধ্যে রয়েছে এয়ার আরাবিয়া এর G9520 শারজাহ চট্টগ্রাম, ইউএস বাংলার BS344 দুবাই চট্টগ্রাম এবং সালাম এয়ার এর OV403 মাস্কাট চট্টগ্রাম ফ্লাইট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আপনারা জানেন যে গত 28 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধাবস্থার প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে অত্র বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তারই অংশ হিসেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বিভ্রান্তি এড়াতে যাত্রীদেরকে সম্ভাব্য ফ্লাইট শিডিউল সংক্রান্ত তথ্য যথাসময়ে জানাতে নির্দেশনা প্রদান করা হয়। ইরান সহ মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জরুরি প্রয়োজনে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজধানীতে 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টারা এসব কথা জানান। ইউসুফ আলী রিপোর্ট। নিয়মিত অফিস করতে সকাল 9:15টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ফলে প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমাসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এখন জিওপলিটিক্যালি, এবং আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি
প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছেন আমাদের লোকজন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। সাক্ষাৎ শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিব। দুপুর 3:30টায় অফিস সময় শেষ হলেও বিকেল 4:15টায় সচিবালয় থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই আগ্রাসনের জেরে প্রতিশোধে উন্মত্ত ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলির বিভিন্ন ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। সব মিলিয়ে অস্থির মধ্যপ্রাচ্য। চলমান যুদ্ধ ও উত্তেজনার জেরে আন্তর্জাতিক পর্যায়েও পড়ছে নানান প্রভাব। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে কি কি প্রভাব ফেলতে পারে এ নিয়ে থাকছে বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। শনিবার ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি সহ অন্তত 30 জন শীর্ষ কর্মকর্তা। নিহত হয় প্রায় 150 স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষও। পাল্টা জবাবে ইরান আশেপাশের প্রায় সব দেশেই চালিয়েছে হামলা। বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালী জ্বালানি তেল পরিবহনের জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশে অর্থনীতি ও জনজীবন বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই যুদ্ধের ফলে দেশ আমদানি রপ্তানি ও ব্যাংকিং খাত হুমকির মুখে পড়বে। আমরা উন্নত দেশগুলোর উপর নির্ভরশীল। আমরা একটা আমদানি নির্ভর একটা দেশ। আমাদের প্রচুর পরিমাণ কাঁচামাল আমদানি করতে হয় আমাদেরকে। এখন এই আমদানি ক্ষেত্রে আমাদের ব্যয় বেড়ে যাবে, কারণ এই বাধা বিঘ্নের জন্য জাহাজ বহু জায়গা ঘুরে আসবে এবং তার জন্য জাহাজ ভাড়া বেড়ে যাবে। কাজে তখন অন্য আমদানি খরচটা বেড়ে যাবে। আমদানি খরচ বেড়ে গেলে পণ্য যখন উৎপাদন হবে তার প্রোডাকশন খরচ বেড়ে যাবে। প্রোডাকশন খরচ বেড়ে গেলে ভোক্তা পর্যায়ে দামটা বেড়ে যাবে। এই জন্য সাধারণ জনগণ দারুণভাবে সাফার করবে। মুসলিম প্রধান রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এই যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে পারে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। যে আমেরিকায় এখন যেই প্রেসিডেন্ট শাসন করছে, তিনি যে কোন দিকে যায় এবং তার যুদ্ধনীতি গতিবিধি হঠাৎ করে কখন পরিবর্তন হয়, এই পরিস্থিতিতে মুসলিম প্রধান দেশগুলো কোনোভাবেই কিন্তু তারা খুব বেশি তাদের নীতিতে পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় না। ইসরায়েল, আমেরিকা ও ইরানের এই চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক, শান্তির সুবাতাস বয়ে যাক সবখানে, এমন প্রত্যাশা বিশ্ববাসীর। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসী আছে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সচিবালয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি জানান, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের উচ্চ পর্যায়ে। আগের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, খুব শীঘ্রই জনবল নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিসে। কিছু কিছু শূন্য পদ আছে যেগুলো ফায়ার ফাইটার এবং গাড়ি চালক আর অন্যান্য কিছু পদ আছে, এগুলো সহ
এগুলো হয়তো আরও কয়েকশো জনবল নিয়োগ হবে, প্রায় 250-র মতো। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের 13 দিনেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না, এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দেশের আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। এর আগে মন্ত্রণালয়ে তার সাথে ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সৌজন্য সাক্ষাৎকালে সীমান্ত হত্যা বন্ধ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। ইসি মাসুদ বলেন, শিগগিরই সিটি নির্বাচন হবে বলা আশা করছেন কমিশন। রমজানের পরে সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে। নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের কথা সরাসরি উল্লেখ থাকলেও বহু নির্বাচন দেশে রয়েছে লোকাল গভর্নমেন্টের, সেটা সরাসরি সংবিধানে উল্লেখ নেই। বলা আছে অন্য যে সমস্ত কাজ তাকে দেওয়া হবে, আইন করে দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে এবং সেটা সারা বৎসর ধরেই অথবা বৎসরের বেশি ভাব ধরেই চলতে থাকবে। শিগগিরই আমি আশা করতেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। লেখক, পাঠক আর দর্শনার্থীদের সরব উপস্থিতিতে জমে উঠেছে অমর একুশের বইমেলা। তাই মেলার চতুর্থ দিনে সন্তোষজনক বই বেচাকেনা হয়েছে বলে মনে করছেন লেখক, প্রকাশক ও বিক্রেতারা। তারা বলছেন, এবার মেলা দেরিতে শুরু হলেও রোজার মধ্যে পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলার ঘাটতি পুষিয়ে নেবে বহুলাংশে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। 28 ফেব্রুয়ারি ছিল অমর একুশের বইমেলার তৃতীয় দিন। এদিন বিকেল গড়াতেই লেখক পাঠকদের সরব উপস্থিতিতে একুশের বইমেলা যেন পরিণত হয় প্রাণের মেলায়। পাঠকরা বলছেন, বাঙালির সাথে বইয়ের সাথে সম্পর্কটা ভালোবাসার, তাই রোজার সব ব্যস্ততা উপেক্ষা করে তাদের আশা প্রাণের এই মেলায়। বাঙালি পাঠকের যে বইয়ের প্রতি একটা ভালোবাসা আছে, সেটা আর কি আমরা মূলত এই মেলাটা থেকে একটা বুঝতে পারি। বইমেলায় অনেকে আসে ঘুরতে, অনেকে আসে আসলে বই কিনতে। তো বলতে গেলে আমি দুটোই, আমি আসি প্রত্যেক বছর, আমি নিজেকে আসলে বই উপহার দেই। সারাদিন রোজা রেখে আসাও সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরও যেহেতু আজকে সময় পেয়েছি চলে এসেছি, যদিও সামনে এক্সাম, তারপর আর কি চলে আসা, বই কিনবো, দেখবো, ঘুরবো। আর বিক্রেতারা জানান, এবার অমর একুশের বইমেলা দেরিতে হলেও বেচা বিক্রিতে কোনো প্রভাব ফেলছে না। মেলা ভালোই হচ্ছে, কারণ যতটা রোজার কারণে ভেবেছিলাম লোকজনের সমাগম কম হবে, সেই তুলনায় আসার থেকে বেশিই পাচ্ছি। আমরা ভেবেছিলাম যে লোকের যে সমাগম হয়তো প্রত্যাশিত হবে না, কিন্তু খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এই 3 দিনের অভিজ্ঞতা যদি আমি বলি, আমাদের কিছু বাছাইকৃত বই আছে, যেগুলো বাছাইকৃত কিছু পাঠক আছে, ওনারা এসে বেছে নিয়ে যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হলে 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। সকাল 9টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতালের সিভিল সার্জন সহ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে যে সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সে অনুযায়ী সীমিত সম্পদ দিয়ে কাজ করা হয়। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত আছেন সেই বিষয়টিও দেখা হচ্ছে। খুব দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। আমি সুপারকে বলেছি যে তার যা যা প্রয়োজন ওই যে আমাদের জানান, তাহলে আমরা সেই বিষয়ে আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নিতে পারবো। ডিসি সাহেব জানিয়েছেন তিনি একটা লিফটের ব্যবস্থা করে দেবেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি অনুরোধ করব আমার এখানকার যিনি সিভিল সার্জন আছেন তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরগাঁও জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়ে যেন আমরা কাজ করতে পারি। যেটা দরকার হবে সেটা একটা ইনিশিয়েটিভ দরকার হবে, যেটা আমি আশা করবো যে আমাদের দায়িত্বে আছেন তারা সেটা ভালোভাবে পালন করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গনি টিটো। জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান। এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে প্রত্যাশা করেন তিনি। পরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, সব পক্ষ সমান সুযোগ সুবিধা পাবেন, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পল্টন মডেল থানা। এ ঘটনায় শাহিন আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। শুক্রবার রাতে পল্টন এলাকা থেকে একটি পা, সকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে দুটি হাত এবং দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করে মতিঝিল থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা যে তথ্য যেগুলো আমরা সংগ্রহ করি তার ভিত্তিতে আমরা একজন সদস্যকে হেফাজতে নিই। তিনি তারই রুমমেট, অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিন। শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পরে আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকা থেকেও মরদেহের অংশ উদ্ধার করা হয়। যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে এবং পর্যায়ক্রমে মাথা এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরো একটি অংশ আমরা উদ্ধার করেছি। ডিএমপি কমিশনার হারুনর রশিদ বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় পুলিশ। গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত আছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা সহ 7 জনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার নরসিংদী জেলা জজ আদালত এই আদেশ দেন। আদালতের রিমান্ড শুনানির সময় আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। মামলার তদন্ত কর্মকর্তা ও মাধবদী থানার উপপরিদর্শক SI মোহাম্মদ ওমর কায়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে আসামিদের প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যায়ে প্রবাসের সংবাদ।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, প্রধানমন্ত্রী বলেন, যে কোনো উস্কানি সংকটে আরও তীব্র করে তুলবে, আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে এবং আরও দেশকে এমন একটি সংঘাতে জড়িয়ে ফেলবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। তিনটি দেশকে কূটনীতি ও সংলাপের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ইরানের উপর ইসরায়েলের হামলার পর যা এখন মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, একটি তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি একটি জরুরি প্রয়োজন। তিনি আজ এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে সকল উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে কূটনৈতিক আলোচনা এবং সংলাপের টেবিলে ফিরে আসার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। কুয়ালালামপুরের পুডু এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে মামা সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী বিডি মালয়েশিয়ার আয়োজনে মহান 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা শহীদ দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ আকুব্বার মাহবুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম রেজাউল করিম রেজা, মকবুল হোসেন মুকুল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, তাজকির আহমেদ, শাহিন সর্দার ও বাবু প্রদীপ কুমার, লালটু বিশ্বাস ও মোহাম্মদ শাহিন রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদুল আলম রনি, আব্দুল হাকিম ভুইয়া, রিশাদ দিন আবদুল্লাহ, লাল মাহমুদ, মোহাম্মদ রুবেল ও পলি আক্তার সহ আরও অনেকে।